সকাল গড়িয়ে বিকেল নেমেছে। আদির বাসায় নেই, বন্ধুদের সাথে বেরিয়েছে। এই ফাঁকে আদিবা নিজের প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিচ্ছে। যদিও তার মা কয়েকবার বাধা দিয়েছে, বলেছেন আদি যেহেতু বিয়ের ব্যাপারে অমত করেনি তাই এখন আদিবাকে যেতে হবে না। কিন্তু আদিবা এক কথার মানুষ, মাঝে মাঝে অদ্ভুত রকমের জেদ চেপে বসে তার মাথায়। নিজে যেটা ঠিক করে সেটাই করে। আদি বিদেশে চলে যাওয়ার পর তাকে দোষারোপ করে একবার বলা হয়েছিল পড়াশোনা করানো হবে না, সেই যে আদিবা বেঁকে বসেছে। মাধ্যমিক পেরিয়ে আর কলেজে চৌকাঠ পাড়ায়নি, এমনকি বাসার বাইরেও যাওয়া ছেড়ে দিয়েছে। আদিবা এতটাই ঘরকনে হয়ে যায় যে অনেক আত্মীয়রা তাকে চেনেও না পর্যন্ত। আদিবা প্রচণ্ড রকমের ইন্ট্রোভার্ট, রাগ, মন খারাপ কিংবা আনন্দ কারোর সাথে শেয়ার করে না, সবার কাছ থেকে নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছে। আজ যখন তাকে বলা হয়েছে গ্রামে যেতে হবে, মানে সে যাবেই, কেউ আটকাতে পারবে না। সন্ধ্যার ট্রেন, কিন্তু ততক্ষণে আদি হয়তো বাসায় চলে আসবে, আর তখন তার পক্ষে যাওয়া সম্ভব হবে না, কারণ এই একটা মানুষের সাথে আদিবা জেদ দেখাতে পারে না। দেখাবে বা কী করে? আদি যে আদিবার চেয়েও বড় জেদি। আদিবার রাগ দেখে গ্রামে যেতে চাচ্ছে শুনলে সে তাকে গ্রামের বদলে একেবারে পরপারে পাঠিয়ে দিবে, দুবার ভাববে না। তাই আদি ফেরার আগে বেরিয়ে যেতে হবে। যেমন ভাবনা তেমন কাজ। আদিবা বিকালে বাসা থেকে বেরিয়ে আসলো। নিজের মায়ের প্রতি একরাশ বিরক্ত নিয়ে স্টেশনে পৌঁছালো, কিন্তু স্টেশনে এসে বিপত্তি ঘটল। বহু বছর ধরে আদিবার বাইরে পরিবেশ সাথে বিচ্ছিন্ন, তাই স্টেশনে এত লোকজন দেখে কিছুটা ভরকে গেল। তাছাড়া কোথাও টিকিট কাটতে হবে এই ব্যাপারটা তার কোনো ধারণা নেই। আদিবা চারদিকে তাকিয়ে একজনের কাছে জিজ্ঞেস করলো, লোকটি কাউন্টার দেখিয়ে দিল, কিন্তু কাউন্টারের সামনে লম্বা লাইন। আদিবা বাধ্য হয়ে গিয়ে লাইনে দাঁড়ালো। তবে এত লোকজন দেখে তার অস্বস্তি হচ্ছে। তার পিছনে একজন এসে লাইনে দাঁড়াতে গা ছমছম করে উঠল আদিবার। তার উপরে হঠাৎ ধাক্কা। লাইনে থাকা একজনের সাথে গা লাগতেই শিহরে উঠল সে, গায়ে কাটা দিল না। আর যাই হোক, এখানে দাঁড়িয়ে থাকা তার পক্ষে সম্ভব নয়। আদিবা কোনো কিছু না ভেবে তাড়াতাড়ি লাইন থেকে বেরিয়ে এসে নিচে বসে পড়ল। আজ নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে। তার সামান্য টিকিটও সে কাটতে পারেনি। আদিবা চোখ ফেটে কান্না পাচ্ছে, নিচে বসে নিজের অসহায়ত্বকে বরণ করছিল। ঠিক তখনই কেউ একজন বলে উঠল, আমি হেল্প করে দিব। আদিবা চমকে তাকালো, সাথে সাথে ভিমরি খাওয়ার জোগাড় হলো। আদি ভাইয়া, আপনি এখানে? অরিন ফোন করে বলল, আমি বাসায় ফিরে আসার তোর নাকি অসুবিধা হচ্ছে, সে কারণে গ্রামে চলে যাচ্ছিস। তাই ভাবলাম ভাই হিসাবে তোকে বিদায় জানানো উচিত, তাই আসলাম আর কি। আদিবা প্রচণ্ড রকমের অবাক হয়ে বলল, আপু এসব বলেছে? মিথ্যা বলেছে নাকি? আপনি আসায় আমার অসুবিধা হবে কেন? সে আমি কি করে বলবো? অসুবিধা যে হচ্ছে সেটা তো তোর চলে যাওয়া প্রমাণ করছে। যাই হোক, যুক্তিতর্ক করতে ইচ্ছে করছে না, যা গিয়ে বেঞ্চে বস, আমি তোর জন্য টিকিট কেটে আনছি। আদির আচরণে আদিবা অবাক হলো। এত বড় কথা শুনেও সে আদিবাকে শাস্তি না দিয়ে সাহায্য করছে, কিন্তু কেন? এর পিছনে উদ্দেশ্য কী? আদি যে এত শান্ত থাকা ছেলে না, সেটা আদিবা যে ভালো কে জানে। যদিও আদি তাকে খারাপ কিছু বলেনি, কিন্তু ভয়ে আদিবার বুক ধুকপুক করছে। আদিবা তাকিয়ে থাকতে থাকতে দেখলেও আদি লাইনে না দাঁড়িয়ে সোজা কাউন্টারের ভিতরে ঢুকে গিয়ে তার চোখের পলকে বেরিয়ে আসলো। আদিবা ততক্ষণে উঠে বেঞ্চে বসছে। আদিও এসে আদিবার পাশে বসে পড়ল। কিরে, মুখটা এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? ভাইয়া, ভয় পাচ্ছিস মনে হচ্ছে। আসলে কোনো কাজ করার আগে ভাবতে হয় কি করছিস, এর ফলাফল কি হতে পারে। কাজটা করে ফেলার পর আর ভেবে লাভ কি? আমি আপনার ব্যাপারে কিছু বলিনি, বিশ্বাস করুন। বলেই বা কি? মনের কথা বলা অধিকার সবার আছে, তোরও আছে। ভয় পাচ্ছিস কেন? আমি আসলে এক শব্দ বলতে তিনবার আটকে যাচ্ছে। পুরো বাক্য শেষ করতে গিয়ে হয়তো হার্ট অ্যাটাক করে বসবি। তার চেয়ে চুপচাপ বসে থাক, ট্রেন এখনই চলে আসবে। দুটো টিকিট কেটে দিয়েছি যাতে
অন্য কারোর সাথে বসতে না হয়। আমি পানি খাবো ভাইয়া। আদিবার দিকে তাকিয়ে আদি বাঁকা হাসলো। হাসিতে রহস্য লুকিয়ে আছে সন্দেহ নেই, কিন্তু মুখে কিছু বলতে না, তাই আদিবা কিছু বুঝে উঠতে পারছে না। বস, নিয়ে আসছি বলে আদি চলে গেল। আদিবা ভয় পাচ্ছে, কিন্তু কেন পাচ্ছে সেটা সে নিজেও জানে না। আদি এসে পানি দিতে আদিবা ঢক ঢক করে বোতল খালি করলো। আদির চোখে মুখে রহস্যের ছাপ। দেখতে দেখতে ট্রেন এসে স্টেশনে থামলো। আদিবা একবার আদির মুখের দিকে দেখছে, আবার ট্রেনের দিকে দেখছে। আদিবার অবস্থা দেখে আদি মুচকি হেসে বলল, ট্রেন তোর জন্য দাঁড়িয়ে থাকবে না, যা উঠে পড় গিয়ে। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেনে কাটা বললে ব্যাপারটা খারাপ হবে। তুই যে একটা মাথা মোটা সেটা এখানে প্রমাণ করার কিছু নেই। আদিবা এবারও কিছু বলল না। সে যাচ্ছে না দেখে আদি নিজে আদিবার হাতে ধরে ট্রেনে তুলে দিল। তারপর ব্যাগ গুছিয়ে দিয়ে বলল, সাবধানে যাস। বলতে বলতে ট্রেনে হুইসেল বেজে উঠল। আদি নেমে গেল। ট্রেন চলতে শুরু করলো। আদি আদিবাকে বিদায় দিল, সহজ বিদায়, যার মাঝে আদিবাকে আটকানোর কোনো প্রচেষ্টা নেই প্রিয়জন হারানোর ব্যাকুলতা। আদিবা জানালা বাইরে মুখ বের করে তাকালো। তার খুব বলতে ইচ্ছে করছে, আমি যেতে চাইনি ভাইয়া, কিন্তু বলতে আর পারল কই। ট্রেন চলতে চলতে আদির দৃষ্টির সীমা পেরিয়ে আসল আদিবা এখন বাইরে তাকিয়ে আছে। ভীষণ মন খারাপ করছে তার। সব সময় তার সাথে কেন এমন হয়? আদির সাথে তার ভুল বোঝাবুঝি কি নিত্যদিনের সঙ্গী হয়ে থাকবে সারা জীবন? সে গ্রামে যাওয়ার পর হয়তো সত্যি সত্যি আদি বিয়ে হয়ে যাবে। তবে কি কোনোদিন আদিকে বলা হয়ে উঠবে না আদিবা তাকে ভালোবাসত? ভাবতে ভাবতে চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। মন খারাপের সন্ধ্যা নেমে আসলো। আদিবার কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে পড়েছে। চোখটা একটু লেগেছে। হঠাৎ ট্রেনে ঝকঝক শব্দ থেমে গেল। আদিবার চোখ মেলে তাকালো। বুঝতে পারল ট্রেন ইঞ্জিন পরিবর্তন করছে। ছাড়তে দেরি হবে। যাত্রীরা স্টেশনে নেমে যে যার মতো সময় কাটাচ্ছে। কেউ জিনিসপত্র কিনছে, কেউ খাবার খাচ্ছে। আদিবার নামা উচিত নাকি উচিত না বুঝে উঠতে পারল না, তাই নামল না। প্রায় আধ ঘন্টা পর ট্রেন হুইসেল বাজলো। যাত্রীরা সবাই উঠতে শুরু করেছে। তখন কেউ একজন আদিবার হাত ধরে টানতে শুরু করলো। ভিড়ের মধ্যে আদিবাকে তার মুখ দেখতে পেল না, কিন্তু মুহূর্তে নিজেকে ট্রেনের বাইরে আবিষ্কার করলো। ট্রেন তাকে রেখে চলে যাচ্ছে দেখে আদিবা ভয় চুপসে গেল। সে ট্রেনের দিকে দেখতে দেখতে বলল, কে আপনি? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? হাতটা ছাড়ুন বলছি। ছেলেটা অতি দূরত্ব বেগে হাঁটছে। আদিবার কথাকে গুরুত্ব দিচ্ছে না। আদিবা তার সাথে তাল সামলাতে পারছে না। আদিবা আবার বলল, ছাড়ুন আমাকে, আমি কিন্তু চেঁচাবো। ছেলেটা সোজা সাপটা জবাব দিল, স্টেশনে যারা আছে সবাই ইতিমধ্যে দেখতে পাচ্ছে আমি একজনকে জোর করে টেনে নিয়ে যাচ্ছি। তাই চেঁচালো যা, না চেঁচালো তাই। কারো এগিয়ে আসা হলে এমনিতেই আসবে। এসবের মানে কি? ছেলেটা থমকে দাঁড়ায়। আদিবার দিকে ঘুরে বলে, আমার পারমিশন ছাড়া তুই গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিস কোন সাহসে? আদিকে দেখে আদিবার দেহে যেন প্রাণ ফিরে পেল। শান্ত হয়ে বলল, ভাইয়া আপনি? উফ, আর একটু হলে ভয় আত্মাটা বেরিয়ে যেত। কত ভয় পেয়েছিলাম জানেন? বলে আদিবা জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। আদি রাগী চোখে তাকিয়ে আছে দেখে আদিবা ভয় পাওয়ার কথা, কিন্তু সে ভয় পাচ্ছে না, কারণ তার আনন্দ হচ্ছে। আদি তাকে নিতে এসেছে ভেবেই ভালো লাগছে। আদিবার চোখে মুখে খুশি রেখা ফুটে উঠেছে। কিরে, এখানে হাসির মতো কোনো ঘটনা ঘটেছে? ইডিয়েটের মতো হাসছিস কেন? আমাকে যেতে দিন না, এটা স্টেশন। বলে তো এত দূরে আসার কি দরকার ছিল? তখন নিষেধ করলি তো আসতাম না। সেটা যদি তুই বুঝতি তাহলে তো কাজই হতো। মানে সামনে দেখ, তাহলে বুঝতে পারবি। আদিবা তাকিয়ে দেখলো স্টেশন পেরিয়ে তারা রাস্তায় এসে দাঁড়িয়েছে। আদিবা এদিকে ওদিকে দেখে বোকা মুখ করে বলল, কি দেখবো ভাইয়া? মাইল স্কেল দেখতে বলেছি। যাই হোক, তোর তো মাথা মোটা, সেটা বুঝতে না, তাই বুঝিয়ে বলছি। এখান থেকে গ্রামের বাড়ি 180 কিলোমিটার আর বাসা 60 কিলোমিটার। এখন তুই চিন্তা কর, সিদ্ধান্ত নে তুই কোথায় যাবি। আপনি না বললেন বাসায় যেতে? তবে
যেখানে যাস না কেন হেঁটে হেঁটে যেতে হবে। আদির কথা আদিবা অবাক হলো। এটা কেমন মজা? মজা? আমি কি জোকার নাকি যে মজা করব? তাহলে এসব কি বলছেন? বাংলা বুঝিস না? তুই যা ইচ্ছে তাই করবি আর আমি বসে বসে দেখব এমনটা ভেবেছিলি? নিজেকে কি ভাবিস তুই? আজ যদি তোর জেদ ভাঙতে না পারি, আমার নাম আদিনা। বাসায় কি যেন বলছিলি আমার জন্য তোর থাকতে অসুবিধা হচ্ছে, তাই না? এবার বাসায় চল। অসুবিধা কত প্রকার ও কী কী সেটা হাড়ে হাড়ে টের পাবি। আমি বাসায় যাব না। কি করবেন আপনি? জোর করে নিয়ে যাবেন? একদমই না। রাস্তা দুদিকে খোলা, তোর যেদিকে খুশি যেতে পারিস। তবে রাতের বেলা একা একা যাওয়াটা কি ঠিক হবে? দেখ, ভাই হিসাবে আমার তো একটা দায়িত্ব আছে, তাই না? আমি যেহেতু বাসায় ফিরবো তাই এইটুকু উপকার করতেই পারি। মানে তুই যদি এদিকে যাস, আমি সারা রাস্তা তোকে পাহারা দিয়ে নিয়ে যাব, আর ওদিকে গেলে শেওড়া গাছের জিন তোকে পাহারা দিতে দিতে নিয়ে যাবে। তার উপরে রাস্তার ছেলেরা তো আছেই। এবার তোর ভাইয়া ফ্লার্ট করে কোনো লাভ নেই। বলতে বলতে আদি গিয়ে বাইকে উঠে বসলো। আদিবা দৌড়ে গিয়ে বলো, ভাইয়া আমার ভুল হয়েছে, আপনাকে না বলে আসা আমার উচিত হয়নি। আমাকে একা রেখে যাবেন না প্লিজ, আমাকে নিয়ে যান। আমি আপনার সাথে যাব। এই তো, সাবাস মেয়ে, চল হাঁটা শুরু কর। তাহলে হেঁটে যাব? অবশ্যই, কিন্তু কেন? আপনার সাথে তো বাইক আছে। তাতে কি? এটা তো শাস্তি। আমার কথা নড়ছাড় হয় না। হেঁটে যাবি বলেছি মানে হেঁটেই যাবি। এত দূরে হেঁটে হেঁটে কি করে যাব? এটা কি সম্ভব? মানুষ সাঁতারে মাইলের পর মাইল পাড়ি দিয়ে দেয়, আর তুই হেঁটে যেতে পারবি না? ভাইয়া, কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বাসা থেকে বের হওয়ার আগে বুক কাঁপল না? আমি জানতে পারলাম তোর পা দুটো যে ভেঙে গুড়িয়ে দিতাম, জানতি নাকি? ছোটবেলা ইতিহাস ভুলে গেছিস? বহু ওড়াউড়ি করছো তুমি, এবার পাখা দুটো ছাঁটার সময় হয়েছে। বলে আদি বাইক স্টার্ট দিয়ে চলে গেল। ভাইয়া, আমায় রেখে যেও না প্লিজ। আমার অন্ধকার ভয় লাগে। দাঁড়াও প্লিজ, আর কখনো তোমার অবাধ্য হব না। এবারের মতো ক্ষমা করে দাও, দয়া করে প্লিজ ভাইয়া। কে শুনে কার কথা? আদিবার কথায় আদি থামলো না। আদি কিছুটা এগিয়ে গিয়ে থামলো। সাথে সাথে আদিবা ছুটে গিয়ে আদির সামনে দাঁড়ালো। নেহা কম জায়গায় নয়, তার উপরে আদিকে থামতে দেখে রাস্তাটুকু রীতিমতো এসেছে। আদিবা এসেই হাঁপাতে হাঁপাতে বলল, অনেক ধন্যবাদ ভাইয়া। আমি জানতাম আপনি আমায় রেখে যাবেন না। আদি নির্বিকার জবাব দিল, তো আমি কখন বলেছিলাম আমি তোকে রেখে চলে যাব? আমি আগেই বলেছি তুই যদি বাসার রাস্তায় আসিস, আমি সারা রাস্তা তোকে পাহারা দিয়ে নিয়ে যাব। তাহলে চলে আসলেন কেন? কত ভয় পেয়েছিলাম জানেন? ভয়ের কিছু নেই, আমি তোকে রেখে যাব না। তবে আমি যেহেতু বাইকে যাব, তুই আমার সাথে সাথে তাল মেলাতে পারবি না। তাই প্রতিবারের মতো কিছু দূর গিয়ে দাঁড়াবো। তুই আবার আমার পর্যন্ত এলে আমি আবার একটু এগিয়ে গিয়ে থামবো এবং তোর জন্য অপেক্ষা করব। মানে কি? চিন্তার কোনো কারণ নেই। আমি এত দূরে যাব না, ঠিক ততটা দূরে থাকবো যেখান থেকে তোকে দেখা যাবে। চোখের আড়াল করব না, তাই একদম ভয় পাস না। একটা ব্যাপারে নিশ্চিত থাকতে পারিস, আর যাই ঘটে যাক, রাস্তা যত সমস্যা হোক না কেন, আমি সারা পৃথিবীর সাথে যুদ্ধ করে হলো তোকে হাঁটিয়ে হাঁটিয়ে বাসা পর্যন্ত নিয়ে যাব। কিন্তু শাস্তিটা দিতে পারলে আমার আত্মা শান্তি পাবে না। আপনি কি মানুষ? একটা মেয়েকে 60 কিলোমিটার রাস্তা দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাবেন, তাও বড় মুখ করে বলছেন। লজ্জা করছে না? না তো, একটুও করছে না। যে নিজের পরিচয় ভুলে যায়, সেই পরিচয় আমার মনে রাখার কি দায় পড়েছে? তোর মাঝে মেয়ে কোনো লক্ষণ আছে? মেয়ে থাকবে শান্তশিষ্ট, দেখলে শান্তি লাগবে। শান্ত মনে ঘরের সংসার সামলাবে, ঘরে বসে চিন্তা করবে ভবিষ্যৎ বাচ্চা কাচ্চা কী নাম রাখবে। তা না করে সে কেন সন্ধ্যায় বেলা ব্যাগ হাতে রাস্তায় বেরিয়ে পড়বে, তাও একা একা? এত দূরে রাস্তা যখন যা খুশি ঘটতে পারে, সেসব নিয়ে কেন ভয় পাবে না? আদির কথায় আদিবা অবাক লাগছে নাকি রাগ উঠছে নিজেই বুঝতে পারল না। বিরক্ত নিয়ে বলো,
তার মানে বিয়ের আগেই আমার বসে বসে বাচ্চার নাম ঠিক করা উচিত ছিল। এক্সকর্টলি জামাই কি পছন্দ করে আর কি পছন্দ করে না, সে মেয়েবাবু চায় নাকি ছেলেবাবু, কয়টা বাচ্চা নিবে সেসব নিয়ে ভাবা উচিত ছিল। বাহ, আমি মনে হচ্ছে আগে থেকে জেনে বসে আছি আমার জামাই কে হবে। তার ইচ্ছে অনিচ্ছে ব্যাপারে চিন্তা করব। জানবি না কেন? এত কেয়ারলেস হলে তো চলবে না। আপনি কি জানেন আপনার মানসিক ডাক্তার দেখানো প্রয়োজন? না, তবে এটা জানি তোর মাথায় বুদ্ধি কিছুটা বাড়ানো দরকার। বুদ্ধি থাকলে আমি কি বলছি বলার আগেই বুঝে ফেলবি। যাই হোক, এমনিতে যেতে যেতে সকাল হয়ে যাবে, আর এমন গল্প করতে থাকলে হয়তো কালকে পৌঁছাতে পারবি না। বলতে বলতে আদি আবার বাইক স্টার্ট দিল। আদিবা এবার কিছু বলল না, কারণ সে জানে কিছু বলে লাভ নেই। আদির জীবনে কোনোদিনও তার কথা শুননি। প্রায় 1 ঘন্টা ধরে আদিবা হাঁটছে আর মনে মনে আদির 14 গোষ্ঠীকে গালি দিচ্ছে। আমি যদি এর প্রতিশোধ না তুলতে পারি, আমার নাম আদিবা নয়। অনেক হয়েছে, আর নয়, এসব আর মেনে নেওয়া যাচ্ছে না। কিন্তু এখন বাসায় ফিরব কী করে? এমন কিছু করতে হবে যাতে ভাইয়া নিজে আমাকে নিয়ে যায়। কিন্তু কি করব? ভাবতে ভাবতে গিয়ে আদির কাছে দাঁড়ালো। হাঁটতে হাঁটতে আদিবা বেহাল দশা। সে আদির কাছে গিয়ে মাটিতে বসে পড়ল। সাথে সাথে আদি বলল, ওঠ, সামনে বাজার আছে। আমি চাই না তুই বাজারের সবাইকে রূপ দেখিয়ে দেখিয়ে যা, তাই এখন আপাতত আমার সাথে নিয়ে যাব, বাজার পেরিয়ে নামিয়ে দেব। আদির কথায় রাগে গা জ্বলে উঠল আদিবা। কিন্তু অবশেষে সুযোগ এসেছে, এই সুযোগ কোনোভাবে মিস করা যাবে না। তাই ঝগড়া না করে আদির পিছনে উঠে বসলো আদিবা। আদি নিজ মনে ড্রাইভ করে এসে বাজার পেরিয়ে থামলো। সাথে সাথে আদিবা পিছন থেকে আদিত্যকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল। 1 মিনিটের জন্য আদি থমকে গেল। পর মুহূর্তে আবার নিজেকে সামলে নিয়ে ধমক দিয়ে বলল, এসব কী ধরনের অসভ্যতা? আদিবা ঠোঁট নাচিয়ে বলল, কোনটা অসভ্যতা? বেহায়া মেয়ে কোথাকার আবার প্রশ্ন করছে। জড়িয়ে ধরছিস কেন? সাহসে ছাড় বলছি। কেন ছাড়বো? কেন? আপনি যদি ভাই হয়ে বোনের সাথে এত বেপরোয়া আচরণ করতে পারেন, তাহলে আমি এইটুকু বেপরোয়া হতে দোষ কোথায়? তুই কি বলছিস? কোনো ধারণা আছে তোর? আলবাত আছে। ভুলে যাবেন না, আপনার রক্ত আর আমার রক্ত সেম। আপনি যা করতে পারবেন আমিও তাই করতে পারি। তোর দেখি চরিত্রের সমস্যা আছে। আমি কখন বললাম আমার চরিত্র ভালো? সেদিন তো আপনি নিজে বলেছিলেন আমার চরিত্র ভালো না, তাহলে আজ হঠাৎ ভালো হয়ে যাব কি করে? তোর তো সাহস কম না, আমার কথা আমাকে ফিরিয়ে দিচ্ছিস। নাম বলছি, না হলে এক ধাক্কায় নিচে ফেলে দেব। ফেলুন দেখি কেমন পারেন বলে আদিবা আরও একটু জড়িয়ে ধরল আদিকে। এত আচ্ছা ঝামেলা হলো দেখছি। এই তোর লজ্জা করছে না? আসছে লজ্জাওয়ালা। যে ছেলে বিয়ের আগে নিজের বোনের গলায় মুখ ডোবাতে পারে, তার মুখে সভ্যতার বুলি মানায় না, বুঝেছেন আদিবার বাচ্চা? আমি কিন্তু তোকে কি করবেন? মারবেন? আমার হাত নেই বুঝি? তুই দেখছি সব সীমা পেরিয়ে গেছিস। আজ একবার বাসায় ফিরে তারপর তোর হবে, কচু হবে আমার। এত ফালতু কথা না বলে বাইক স্টার্ট দিন তো। আদি আর কিছু না বলে ড্রাইভ শুরু করলো। আদিবা তাকে শক্ত করে জড়িয়ে রেখেছে যাতে আদি তাকে কোনোভাবেই ফেলে দিতে না পারে। উপরে উপরে রাগ দেখালেও আদি ব্যাপারটা বেশ উপভোগ করছে। আদিবা তার সাথে মিশে আছে, ভাবতে ভালো লাগা কাজ করছে। দেখতে দেখতে বাসায় পৌঁছেলো তারা। বাইক থামিয়ে ধমক দিয়ে বলল, এবার তো ছাড়বি নাকি? আদিবা ছেড়ে দিয়ে নিচে নেমে দাঁড়িয়ে আদি রাগি চোখে তাকালো। আদিবার দিকে তাকে আদিবা বয়ে গেছে। সে মুখ ভেঙচি কেটে গিয়ে কলিং বেল চাপলো। আদিবা ভালো মতোই দাঁড়িয়েছিল, কিন্তু দরজা খোলার সাথে সাথে মুহূর্তে যেন সব বদলে গেল। আদি এসে আদিবাকে টেনে ভিতরে নিয়ে সোফায় পুরে ফেলল। আদিবা অবাক হয়ে তাকায়। সে সাথে সাথে আদি চেঁচিয়ে উঠল। সাহস হলো কী করে বাসা থেকে বের হওয়ার? আদি আর আদিবাকে একসাথে বাসায় ঢুকতে দেখে সবাই ভূত দেখার মতো চমকালো। আদিবা ফিরে আসাটা কেউ ভালো মতো নেয়নি, কিন্তু আদির রাগের মাঝে কিছু বলার সুযোগ পেল না কেউ। সবার একটা কথা, কান খুলে শুনে নাও, আজ আদিবার খাওয়া বন্ধ, এমনকি 1 ফোঁটা পানিও আর আজকের পর ও বাসার বাইরে তো
দূর, আমার পারমিশন ছাড়া নিজের রুম থেকে বের হলে আমি পা ভেঙে দিব, যেন আর কোনোদিনও হাঁটতে না পারে। আপনি কি পাগল হয়ে গেছেন? কী সব আবোল তাবোল বলছেন? ও আমি আবোল তাবোল বলছি? রাস্তায় যদি কোনো দুর্ঘটনা ঘটতো তার দায় কে নিত? আমার লাইফ, আমার ইচ্ছে চলবে। আমি কোথায় যাব, কখন যাব, আপনাকে কৈফিয়ত দিতে হবে কেন? তাই নাকি? তুই তাহলে সত্যি সত্যি মুখে তর্ক শিখে গেছিস? আচ্ছা, সমস্যা নেই। তোর চাপা কি করে বন্ধ করতে হয় আমার ভালো করেই জানা আছে বলে আদিবার হাত ধরে টানতে লাগলো। আদিবার সাথে সাথে বাসা অন্যরা অবাক হয়ে তাকালো, কিন্তু কেউ কিছু বলতে পারল না। আদিবাকে টানতে টানতে নিয়ে আবারও ওয়াশরুমে ছুঁড়ে ফেলে দিল। এবার আদিবা ব্যথা পেয়েছে তাই রাগি চোখে তাকালো আদির দিকে। কি হয়েছে? এখানে নিয়ে এসেছেন কেন? তুই আজ সারা রাত এখানেই থাকবি, এটা তোর শাস্তি। কেন, আমি কি করেছি? বসে বসে চিন্তা কর বলে আদি দরজা লাগিয়ে দিল। সাথে সাথে আদিবা চেঁচিয়ে উঠল, দরজাটা খুলুন, এর ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আমি আপনার সব কথা মানব, এর কোনো মানে নেই। গলা নিচে, আমি এখন ঘুমাবো। একটা টু শব্দ যদি করিস এখানে পুঁতে রেখে দিব। নিজেকে ভাবেনটা কি? হ্যাঁ, ভাবাভাবি কিছু নেই। আমি তোর জীবনের মালিক। এ জীবনে আমার হাত থেকে তোর রক্ষা নেই। তোর জীবনে সেটাই ঘটবে যেটা আমি বলবো। রাক্ষস একটা। কি বললি তুই? বলছি, বেশ করেছি। আজ যদি আমাকে শাস্তি দেন, আগামীকাল আপনার সাথে যা ঘটবে তার জন্য আমাকে দায়ী করবেন না, বলে দিলাম। আদিবার কথা শেষ হওয়ার আগেই ওয়াশরুমের লাইট অফ হয়ে গেল। সাথে সাথে আদিবা মুখ বন্ধ হয়ে গেল। কিরে, চুপ হয়ে গেলি কেন? চেঁচা, এখন যত খুশি চেঁচা। আমি অন্ধকার ভয় পাই, আপনি জানেন, তবুও। আহা হা ময়না পাখি আমার, তোমার যেন আমার তো অনেক দরদ উতলে পড়ে। তাই ভয় পাচ্ছ শুনে মজলু হয়ে 7 সাগর 13 নদী পেরিয়ে দরজা খুলে যাব, তাই নাকি? তুই মরলি কি বাঁচলি তাতে আমার কি? আপনি একটা অমানুষ, এখনও মুখে মুখে কথা বলে যাচ্ছিস। সাহস তো কম না। দরজাটা খুলুন প্লিজ। লক্ষ্মী মেয়ের মতো ক্ষমা চা আর বল, আর কখনো আমার অবাধ্য হবি না। আমি যা বলবো তাই করবি। যদি বলার ধরনটা পছন্দ তাহলে দরজা খুলে দিব। আদিবা উপায় না পেয়ে তাই করলো। ক্ষমা করে দিন ভাইয়া, আর কখনই তর্ক করব না। আদিবা ক্ষমা চাওয়ার পর আদি দরজা খুলল না। দেখি আদিবা আবার বলল, কি হলো, খুলছেন না কেন? ক্ষমা চাইলাম তো। বললাম ধরন পছন্দ হয়নি তাই খুলব না। মিষ্টি করে বলতে পারিসনি? আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, আপনার কোনো দিন বিয়ে হবে না। বিয়ে ছাড়া বাচ্চা নিতে আমার তো কোনো অসুবিধা নেই, যদি তোর না থাকে। কি বলছেন এসব? যা শুনছিস তাই বলছি। এবার চেঁচামেচি বন্ধ কর, তা না হলে সত্যি সত্যি গলা টিপে দিব।